দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফর। আলোচনার জন্য উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ, আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা। স্বাগত আপনাদের দুজনকেই। জনাব ফজলুল হালিম রানা, আপনাকে দিয়ে শুরু করি। শেখ হাসিনার 15.5 বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর নির্বাচিত সরকার প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর, যেটা হলো বলা যেতে পারে দীর্ঘদিনের অনুশীলন ভেঙে তিনি তার প্রথম সফরে ভারত না গিয়ে চীনে মালয়েশিয়া গেলেন। আরও নির্দিষ্ট করে বললে তিনি ভারতের আগে চীন সফর করলেন। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে এই বিষয়টাকে কিভাবে দেখবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই সফরটাকে নিয়ে যে পরিমাণ আমাদের সমাজ কিংবা রাষ্ট্রে হাইপ, সেটা হচ্ছে যে আপনি যেভাবে শুরুটা করেছেন আর কি, যে কেন ইন্ডিয়াতে না গিয়ে চায়না সফর, কিংবা হচ্ছে চায়নায় যাওয়ার আগে কেন জিজ্ঞেস করি, আমি বলছি যে দেখবেন কিভাবে। হ্যাঁ, ইট ইজ এ চেঞ্জ, রাইট। তারপরে হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে আপনার, তো এটা আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ আসলে দীর্ঘদিন যাবৎ যে ফরেন পলিসির প্র্যাকটিস করছি আমরা, সেটার পরে ধরুন 24-এর যে আপনার বিগত সরকারের আপনার প্রস্থান, তারপরে নতুন একটা ইন্টারিম গভর্নমেন্ট হওয়া, এরপরে হচ্ছে গিয়ে আপনার গণতান্ত্রিক ব্যবস্থায় আবার আমাদের প্রত্যাবর্তন, তো এই সব মিলিয়ে বর্তমান সরকার যেটা করতে চাইছে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যেহেতু আমরা সরকারের কেউ না, আমরা সাধারণ নাগরিক হিসেবে কিংবা একাডেমিক জায়গা থেকে যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ধরুন ফরেন পলিসিতে যে কয়টা জায়গায় আমরা মানে এই বাইলেটারাল রিলেশনগুলোকে বিশ্লেষণ করি বা বিবেচনায় নেই, তার মধ্যে ধরুন একটা হতে পারে যে আপনি একটা কান্ট্রি সেন্ট্রিক ফরেন পলিসি হতে পারে, যেটা একটা সবাই বলতেছে যে আগের যে সরকার ছিল তারা ইন্ডিয়া সেন্ট্রিক ছিল। তো এখন বর্তমান সরকার যেটা আমার ধারণা যেটা চেষ্টা করেছে তারা, সেটা হচ্ছে যে আমরা বেশ কয়েক ধরনের ফরেন পলিসির কথা বলি। একটা হচ্ছে কি এর মধ্যে কোনো পার্টিকুলার কান্ট্রির উপরে টিল্ট হওয়া, অর্থাৎ আপনি ধরুন চায়না কেন্দ্রিক বা চায়না সেন্ট্রিক হবেন, কিংবা এটাকে আরও ভালোভাবে বলা যায় যে ব্যান্ড ওয়াগনিং। এইটা হচ্ছে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনসে রিয়ালিস্ট থিওরির একটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বলতে পারেন যে ধারণা, যেটাকে পরবর্তীতে হচ্ছে কি আপনার স্টিফেন ওয়াল্ট তার বিখ্যাত যে বই, অর্থাৎ সেই বই হচ্ছে দ্য অরিজিনস অফ অ্যালায়েন্স, সেখানে এটাকে ডেভেলপ করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে এটাকে থিওরাইজ করা কিংবা তত্ত্বীয়ভাবে আমাদের সামনে এনেছেন কিংবা আমাদের স্কুলে এনেছেন নিউ লিবারেলিজম রিয়ালিজমের মাধ্যমে। সেটা হচ্ছে গিয়ে আপনার কেনেথ ওয়াল্টস। এই মূলত খুব ইন্টারেস্টিং, আপনি খেয়াল করেন ব্যান্ড ওয়াগনিং এই কনসেপ্টটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, অর্থাৎ দেখা যায় যে বড় যে রাষ্ট্রগুলো ছিল চীন, জার্মানি কিংবা আমেরিকা, এই সব রাষ্ট্রের কাছে ছোট ছোট রাষ্ট্রগুলো গিয়ে নিরাপত্তা চাইতো এক ধরনের জেনোফোবিয়া থেকে, কারণ তখন তারা দেখছে যে এই রাষ্ট্রগুলো বৃহৎ রাষ্ট্র। একটু করি, সেটা হচ্ছে যে মানে আপনি তো ইউনিভার্সিটি পড়ান এবং পড়াতে পড়াতে প্রফেসর হয়েছেন, যারা দেখছে তারা কিন্তু না, আমি খুব সহজ করেই বলছি, একদম এন্টারটেইন করতে আসছে, আবার শিখবে। হ্যাঁ, আমি খুব সহজ করেই বলছি। তো এখন ধরেন এই একটু এক্সপ্লেইন করলে যে টার্মগুলো এখন ধরেন এই ব্যান্ড ওয়াগনিং, যেমন ধরেন এটা ছিল মূলত ইউরোপে নির্বাচনের আগে ব্যান্ড ওয়াগন কার ছিল, তো সেই কারের উপরে উঠে যে প্রার্থী বিজয়ী হবার সম্ভাবনা বেশি, সেখানে ধরেন সাউন্ড সিস্টেম নিয়ে টিয়ে উঠতো মানুষ, এবং যখন দেখতো যে এর সম্ভাবনা বেশি, অর্থাৎ জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, তার গাড়িতে উঠে যাও এবং সেটাকে সেলিব্রেট করো, সম্ভাবনা থেকে তারা করতো। তার মানে সে একটা সিকিউরিটি চাইতো যে আমি এখানে ওনার দলে থাকলে আমার বিপদ হবে না, আমি কোনো বিপত্তির মধ্যে পড়বো না। এই কারণে হচ্ছে গিয়ে এই প্র্যাকটিসটা আছে। এর পরের যে প্র্যাকটিসগুলো সেগুলো হচ্ছে ধরেন একটা আমরা যেটাকে বলি যে ব্যালেন্সিং ডিপ্লোমেসি। আমি ভাগ করে বলতেছি। ব্যালেন্সিং ডিপ্লোমেসিটা হচ্ছে এরকমের যে আপনি মনে করছেন ইউএসএ আপনার জন্য থ্রেট কিংবা ইন্ডিয়া আপনার জন্য থ্রেট, আপনি চায়নার কাছে গেলেন যে আমি একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা বলি যে খুব সংক্ষেপে বলতে গেলে সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক হেজিং। স্ট্র্যাটেজিক হেজিংটা হচ্ছে এরকমের যে বৃহৎ সকল রাষ্ট্রের সাথেই আপনি সম্পর্ক রক্ষা করবেন।
এখন ধরুন ইন্ডিয়ার সাথে আপনি যেটা রক্ষা করবেন সেটা হয়তো আপনার কানেক্টিভিটি হতে পারে, আপনার এনার্জি রিলেটেড হতে পারে, ওয়াটার শেয়ারিং হতে পারে, অর্থাৎ আপনার একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক থাকবে। আবার চায়নার সাথে আপনার একটা ডেভেলপমেন্ট পার্টনারশিপ থাকবে। ঠিক একইভাবে আপনার আমেরিকার সাথে আপনার হচ্ছে গিয়ে একটা দেখা গেল যে ভারসাম্যের কূটনীতি থাকবে, অর্থাৎ আপনি সকলের সাথে। তো আমার কাছে যেটা মনে হয়েছে এই সফরটা, যে আপনি যেটা বলছেন যে কিভাবে মূল্যায়ন করব, তো সেই জায়গা থেকে সরকারের এই মুভটা, ফার্স্ট মুভটা আমি পজিটিভলি দেখতে চাই। এবং আমার কাছে যেটা মনে হয়েছে তারা যেটা করেছেন এটা স্ট্র্যাটেজিক হেজিং। কিন্তু হ্যাঁ, এর বাইরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় নিয়ে আমাদের তর্ক আছে, আমাদের বিতর্ক আছে, যেগুলো যেমন হতে পারে, আমি শুরুতেই যেটা বলছিলাম মানে অফ দ্য রেকর্ড, সেটা হচ্ছে এরকমের যে ধরুন এই সফরে অনেকেই কিন্তু প্রেস করতেছেন যে সফর যেহেতু খুব কম সংখ্যক মানুষকে নিয়ে করা হয়েছে এবং বাজেট কাট করা হয়েছে, রাষ্ট্রীয় চার্টারে প্রাইম মিনিস্টার যাননি, এইসবকে কিন্তু আসলেই প্রশংসা করার মতো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যখন আপনি একটা পার্টিকুলার এজেন্ডা নিয়ে যাচ্ছেন, আপনার যে অবজেক্টিভ, যেমন আমরা কিন্তু সবাই জানি যে এই সফরটা হচ্ছে গিয়ে মূলত আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি কিংবা ডেভেলপমেন্ট ডিপ্লোমেসি। আমরা চায়নার কাছ থেকে ইনভেস্টমেন্ট চাচ্ছি, আমরা টাকা চাচ্ছি আমাদের প্রজেক্ট রান করানোর জন্য কিংবা নতুন প্রজেক্ট আমাদের এখানে ইনস্টল করার জন্য। তো তাহলে আমাদের এই ইকোনমিক ডিপ্লোমেসিতে আমরা আসলে কতজন ব্যবসায়ী নিয়ে গিয়েছি? এখন আমি যতটুকু গণমাধ্যমের মাধ্যমে জানি, বলা হয়েছে যে এটা ইকোনমিক ডিপ্লোমেসি, জি বলা হয়েছে কি যে এটা একটা ইকোনমিক ডিপ্লোমেসি? না, বলা হবে না, এটা তো আমরা অনুমান করে নিচ্ছি, এটা আমরা ধারণা করে নিচ্ছি যে যেহেতু আমাদের এই ডেভেলপমেন্ট রিলেটেড এবং আমাদের এই পার্টনারশিপ চায়নার সাথে যে দীর্ঘদিন ইকোনমিক ডিপ্লোমেসি যেটা, সেটাকেই আমরা ফোকাস করেছি। যদি সেটা আমরা ফোকাস করি, এবং আমরা কিন্তু দেখলাম যে এমওইউগুলো বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তারপরে বোধহয় 2টো প্রোটোকল, তারপরে হচ্ছে গিয়ে আপনার এগ্রিমেন্ট আছে একটি, এরকমের বেশ কয়েকটা দেখলাম যেটা গণমাধ্যমের সূত্রে, তাতে কিন্তু আমার মনে হয়েছে যে এটা বেশিরভাগই বৈষয়িক। এবং আপনি তিস্তা মহাপরিকল্পনার কথা বলেন কিংবা আবার আপনাকে একটু সরি ইন্টারাকশন নয়, মানে আপনার আলোচনাটা চালিয়ে যে বলছি জি সব শেষে ধরেন শি জিনপিং এর সঙ্গে যখন আমাদের প্রাইম মিনিস্টারের বৈঠক হলো, তারপরে তারা মিলে যে বক্তব্যটা দিয়েছেন শি জিনপিং নিচে, সেটা তো মনে হচ্ছে ইট ইজ ভেরি স্ট্র্যাটেজিক। আপনি কি হেজিং নাকি একটা শব্দ বললেন? হ্যাঁ, স্ট্র্যাটেজিক হেজিং মানে ব্যালেন্স, ব্যালেন্স করার মতো এটা মনে হলো। বিকজ শি জিনপিং বলছেন যে আমরা উভয়ের মানে এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ আমরা বলে নেই, সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। এবং পলিটিক্যালিও ওনার বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে রাজনীতিতেও উনি বাংলাদেশের পাশে থাকারই ইচ্ছা পোষণ করেছেন, অর্থাৎ জিও পলিটিক্যাল ইস্যু, সেগুলো খুবই পজিটিভ। এই প্রেক্ষিতে যদি বলেন তাহলে মানে এরকম কি বলা যায় যে আলটিমেটলি আফটার 5 days কনক্লুশন আসা গেল যে আসলে ওইটা ওই না, আমরা বলতে চাচ্ছি যে ধরুন আপনার এখানে আমাদের একটা সফরের বিরাট পার্ট হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটা সত্যি কথা। এবং আমরা ফরেন এইড চাচ্ছি কিংবা আমাদের এখানে ইনভেস্টমেন্ট, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এই কেন্দ্রিক, এটা খুবই ট্রু। কিন্তু আমি বলছি যে এটা নিলে সবসময় আপনার জনগণের কথা কিংবা সিভিল সোসাইটির কথা কিংবা এই প্রেইজ অ্যাকসেপ্ট করতে হবে সরকারকে, এমন নয়। আমি বলতে চাচ্ছি যে এখানে যদি সফরের কলেবর বড় করতে হয়, অবশ্যই করবে সরকার, এবং হুইচ ইজ ইফেক্টিভ। আপনি যদি প্রয়োজন হয়, আমার যদি ডাক্তার নেওয়া লাগে একটা ভিজিটের বাইলেটারাল রিলেশনে কিংবা হচ্ছে ফিজিশিয়ান নেওয়া লাগে, আমি নিব না? অবশ্যই আমি নিব। আমি আসবো আপনার কাছে, আপনি যেখানে ছিলেন এখানেই থাকবেন। মানে একটু পরিবর্তনের জন্যই কেবল মাত্র আমি এখন জানাবো শফিউলের কাছে যাব। প্রশ্নটা একই রকম আপনার কাছেও, তবে মানে কোনো বার্তা দেওয়া হলো নাকি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই সফরের মধ্যে দিয়ে? আপনার যেটা বলা যেতে এক শব্দে রোড নট টেকেন, যে পথে সবাই হেঁটেছে তিনি সেই পথে হাঁটেননি, এটা নতুন রাস্তায় উনি হেঁটেছেন। সেটা হলো তিনি মালয়েশিয়া প্রথম গেছেন, প্রথম সফর। এটা অনেকগুলো বার্তা আছে। এক নম্বর তো বার্তা হইল যে আমি কেন বাংলাদেশ পদবন্ধে হয়ে আমাকে চীন বা ইন্ডিয়া যেতে হবে, এটা উনি ব্রেক করে দিয়েছেন। এটা কারণ এদেশের মানুষ যেটা বলছেন যে 24-এর যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান যেটা হয়েছে, এটা বাংলাদেশের মানুষের মনোজগতে নতুন একটা সৃষ্টি করেছে। তো মানুষ ধারাবাহিকতার বাইরে চলে আসছে তখন। তো ইট ইজ এ রিফ্লেকশন যে ফরেন পলিসির প্রথম স্টেজে এই সরকার যে গুরুত্ব দিচ্ছে যে আমরা নিজের মতো করে আমাদের ফরেন পলিসি আমরা
ধারণ করব এবং সেটা আমরা কার্যকর করব। তো এটা করতে গেলেই যে প্রথম যেটা উনি সরকার বেছে নিয়েছে অত্যন্ত সুচিন্তিতভাবেই, যে তারা প্রচলিত পথে না হেঁটে প্রথম মালয়েশিয়া গেছেন। মালয়েশিয়া যাবার অনেকগুলো কারণ আছে। মালয়েশিয়া আপনার যে একটি মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ, 20 বছরে এটা পূর্ণ গণতন্ত্রে রূপান্তরিত হয়েছে এবং একটা ডেভেলপ কান্ট্রি হয়েছে। মাহাতির মোহাম্মদন 1973 সালে প্রধানমন্ত্রী হন। তিনি প্রথম ঢাকা আসেন 18 জন সদস্য নিয়ে। আমি তখন ডিউটি চিফ প্রোটোকল ছিলাম, আমি ওনাকে অ্যাটেন্ড করেছি। তো উনি পররাষ্ট্রমন্ত্রী আবার শিক্ষামন্ত্রী। উনি আসলেন, বেসিক ইয়ে ছিল যে ঢাকা মেডিকেল কলেজে মালয়েশিয়ার ছাত্রদের পড়াশোনা করাবেন এবং যত ছাত্র উনি পাঠাতে চান তত ছাত্র সিট আমরা দিতে পারছি না। তখন উনি বললেন যে কিছু আবার চিটাগাংয়ে পাঠিয়ে দেওয়া হতো মালয়েশিয়ার ছাত্রদেরকে। তো উনি বললেন যে আমাদের প্রেসিডেন্টের সাথে বললেন যে দেখেন, আমি ঢাকা মেডিকেল কলেজের নাম আমি জানি, শুনেছি। উনি নিজে ডাক্তার, কিন্তু ওয়াইফও ডাক্তার। তো এখান থেকে যারা পাশ করবে এদেরকে নিয়েই আমি আমার মেডিকেল কলেজ স্থাপন করব। আমার পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ নাই। জি। তো এখন দেখুন, সেই যাত্রা 1900 পরে আছে আমার 1983 সালে উনি আসছিলেন। তো 20 বছরের ভিতরে তার দেশটা কোথায় চলে গেছে? একটা পূর্ণাঙ্গ ডেমোক্রেটিক কান্ট্রি, যে মুসলিম দেশে ডেমোক্রেটিক কান্ট্রি খুব কম আছে, কিন্তু এখানে এক্সেপশন মালয়েশিয়ার। এবং শুধু ডেমোক্রেসি না, এর মাধ্যমে একটা পূর্ণাঙ্গ ডেভেলপ কান্ট্রি সৃষ্টি করেছে। মডার্ন স্টেট। সুতরাং এটা ইন্সপিরেশন ফর বাংলাদেশ। এক দুরম্য হলো যে বাংলাদেশের অনেক কিছু মালয়েশিয়ার থেকে একই লেভেলের লোক আমরা। চায়না বা আমেরিকা বলেন অনেক উঁচু লেভেল, আমাদের মেধার তুলনায় অনেক অনেক হাই। এটা আমাদের এশিয়ান কান্ট্রি, ফেলো এশিয়ান কান্ট্রি, ফেলো মুসলিম কান্ট্রি, এবং আমাদের চোখের সামনে একটা কমনওয়েলথ কান্ট্রি, ওআইসি কান্ট্রি যেভাবে বলেন, ব্রিটিশ কলোনি ছিল বলেন, তারা এই পর্যায়ে চলে আসছে। একটা ইন্সপিরেশন এটা একটা। এরপরে আসছে আমাদের ইয়েতে যে বাংলাদেশের আপনার যে জ্বালানি, আমরা সবটা পশ্চিম দিকে তাকিয়ে থাকি, মিডল ইস্টের দিকে। জ্বালানি মালয়েশিয়ার থেকে সম্ভব আছে, জ্বালানি মালয়েশিয়াতে। ওখানে আছে আপনার আইটি সেক্টর ওরা খুবই ডেভেলপ করেছে, যেটা আমরা সহজে অনুকরণ করতে পারি। তারপরে মালয়েশিয়াতে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, একটা জাত উপরে উঠতে গেলে তার সবচেয়ে প্রয়োজন হলো তার মানব সম্পদের উন্নয়ন। সেটা মালয়েশিয়া করেছে। সেখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। এরপরে আছে আমাদের প্রায় 10 লক্ষর মতো কর্মী মালয়েশিয়া কর্মরত আছে, এবং এটা একটা এক্সপান্ডিং মার্কেট, যেটা নষ্ট করেছে বিভিন্ন সময় রুলিং পার্টির এমপিরা। তারা নিজের ম্যান পাওয়ার করে, এই করে তার মার্কেটটা নষ্ট করেছে। আজকে প্রায় আমাদের বেশ উল্লেখযোগ্য সংখ্যক কর্মী সেখানে জেলে আছে, অবৈধ আছে। তো এটার বিরাট হিউম্যান ক্রাইসিস ওখানে চলছে। সেটা এর আগের সরকার অ্যাড্রেস করেনি, কারণ ওদের এমপিরা এই কাজটা করেছে। সুতরাং এই একটা হিউম্যান ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করা উত্তর প্রয়োজন। সেজন্য উনি এই কয়েকটা কারণে উনি মালয়েশিয়া সফর করেছেন। এই সফরের মধ্য দিয়ে উনি এটাও বলতে চেয়েছেন যে বাংলাদেশ একটা নতুন পথে হাঁটবে, স্বতন্ত্র পথে হাঁটবে। যে আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি যেটা আমরা বলি, সেটা হলো যেখানে আমার প্রয়োজন আমি তার সাথে সম্পর্ক করব, এবং যে এরিয়ায় তার সাথে আমার মিউচুয়াল অ্যাডভান্টেজ হবে আমি সেখানে তার সাথে করবো, আর যেখানে হবে না সেটা হবে না। সুতরাং আমাদের যে অটোনমি ইন ফরেন পলিসি, সেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে এখানে। সুতরাং এটা
মালয়েশিয়ার ভিজিটটা আমি বলবো ইট ইস ডিরেকশন ফর দি নিউ গভর্নমেন্ট, যে আমরা এখন থেকে আমরা এই দেশ, আমি সরকার, আমরা আমাদের এজেন্ডা ভিত্তিক আমরা কাজ করব। যে দেশের সাথে আমার যাওয়া উচিত আমার নিজের স্বার্থে, সেখানে আমি যাব এবং আমার স্বার্থ যতটুকু আমি মিসফিল করতে পারি সেটা আমি করব। এর মানে এই নয় যে আমি শুধু একটা দেশকে নিয়ে থাকব, তা নয়। এবং যেমন বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক আছে, অতীত ছিল, এখনও আছে, অতীত হবে। এখন সেখানে বাছাইয়ের ব্যাপারটা আসবে, কোনটা আমরা প্রায়োরিটি, কোন দেশে গেলে আমার নিজের স্বার্থটা আমি সামনে নিয়ে যেতে পারবো। সেই হিসাবে এই সরকার এই পলিসিটা অ্যাডপ্ট করেছে। এটা প্রথম ভিজিট, আমরা দেখব এরপরে ভিজিট কীভাবে হয়। তবে মালয়েশিয়ার পরে আপনি চায়নার কথা বলেন, আমি আগে বলতে পারি, নাহলে আপনি হয়তো পরে চায়নার কথা আসতে পারে। তো মালয়েশিয়া ভিজিটটা কিন্তু মালয়েশিয়া ভিজিটে আরও, আমি টকশো শুরু করবার আগে আপনি বলছিলেন যে আমাকে দিয়ে শুরু করবেন না, আমার অনেক বয়স হয়ে গেছে, 83 বছর বয়স, আমাকে না দিয়ে প্রফেসর সাহেবকে দিয়ে শুরু করেন। কিন্তু আপনি যে কথা বলেছেন, আপনি 83 বছরের মতো মনে হয় নাই। আপনি যদি এখন চায়নার উপরে চান বলতে পারেন, আর যদি মনে করেন পরে বলবেন, পরে আমি আবার আপনার কাছে আসবো, যেটা আপনার সুবিধা হয়। এটা ওটাকে চায়নার মধ্যে বলতে দেন, তারপরে আচ্ছা, চীন থেকে 24টা যুদ্ধবিমান কেনার একটা আলোচনা এসছে। তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন, মংলা বন্দরের পাশে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, যেখানে ভারতের বিনিয়োগের কথা ছিল। এসব ক্ষেত্রে চীনের ইনভলভমেন্টকে কিভাবে দেখছেন? নতুন কোনো ভূ রাজনৈতিক সংকট দেখছেন, নাকি এর মধ্যে দিয়ে বাংলাদেশ বরং ভারতকে একটা কড়া বার্তা দিল? আমার কাছে যেটা মনে হয় যে চীনের বিষয়ে যদি বলি, সেক্ষেত্রে আপনি প্রথম যেটা বলছেন এটা আমার মনে হচ্ছে এমনিতে গণমাধ্যমে এসেছে, বাট অফিসিয়াল যেটা প্রেস ব্রিফিং এই এয়ারক্রাফট কেনা নিয়ে, সেটা কিন্তু ওনারা উল্লেখ করেন নাই। কাজে এটা আমি আলোচনায় নিচ্ছি না, কারণ আমরা যেহেতু সফর শেষে একটা অফিসিয়াল ব্রিফিং পেয়েছি, সেখানে কিন্তু ওনারা মেনশন করেছেন কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি আলোচনা হয়েছে। কিন্তু এটা যে এজেন্ডায় ছিল, যে কথাবার্তা হতে পারে, এগুলো নিয়ে পত্রপত্রিকায় মিডিয়াতে লেখা, হ্যাঁ, এটা এগুলো হয়েছে, বাট অফিসিয়াল ডকুমেন্ট আমি বলতে চান না, ঠিক আছে। জি, এখন কথা হচ্ছে না, বলতে চাই না, যেহেতু এটা নিয়ে বোধহয় কোনো অগ্রগতি নেই, সেজন্য আমি বললাম আর কি। আর আপনি যেটা বলছেন যে এখানে জিওপলিটিক্যাল যে ইস্যু, অর্থাৎ চায়নাকে আপনি সাউথ এশিয়ায়, আমার কাছে যেটা মনে হয় যে বরং এইটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যে তারা যে প্রস্তাবটা করেছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি CMBEC, অর্থাৎ চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর। তো এটাই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে চায়নার আমরা যেটা দেখি যে এর আগে যেটা ছিল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তারই ধারাবাহিকতায় দেখা যায় যে তারা কিন্তু পাকিস্তানে CPEC করেছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। ঠিক একইভাবে তারা মিয়ানমারে করেছে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর বা CMEC। তো এর ফলে আমার কাছে যেটা মনে হয়, এইটা কিন্তু তাদের একটা বিশাল ইন্টারেস্টের জায়গা। তারা প্রস্তাব দিয়েছে, আমরা আমাদের এখানে ইকোনমিক ভায়াবিলিটি সেটা আমরা দেখব, আমাদের প্র্যাকটিক্যাল যে জায়গা আছে, প্র্যাগমেটিক যে নলেজ আছে, যারা এক্সপার্ট আছে তারা এটা বিবেচনায় করবেন। কারণ এখানকার জিওপলিটিক্যাল যে লোকেশন বাংলাদেশের, সেটাকে কেন্দ্র করে কিন্তু এই বড় রাষ্ট্রগুলোর এক ধরনের কনসেন্ট্রেশন রয়েছে। কাজেই এটা যদি এরকমের হয় যে এইটা ধরুন আপনার ইকোনমিক করিডোর কিংবা হচ্ছে গিয়ে জিও স্ট্র্যাটেজিক করিডোর, সেইটা কিন্তু আমাদেরকে, বা যদি এটাকে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য ব্যবহার করা হয়, তো সেটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। কারণ আমি সাময়িকভাবে লাভ করতে গিয়ে আমি কতটা ক্ষতিগ্রস্ত হব, সেটাও আমাকে বিবেচনায় নিতে হবে। এজন্য আমি ইকোনমিক ভায়াবিলিটির কথা বলছি। আবার আপনি যেটা বললেন যে ধরুন চায়না তার নিজের ইন্টারেস্ট হচ্ছে এখানে, যে তার একটা মালাক্কা ডিলেমা আছে, যেটা আমরা সবাই জানি, যে অর্থাৎ সে মিডল ইস্ট থেকে আপনার যে তার জ্বালানি কিংবা ফুয়েল বা যা কিছু সে নেয়, তার মালাক্কা হয়ে ঘুরে তারপরে হচ্ছে গিয়ে আপনার সেনজেন পোর্ট কিংবা হচ্ছে গিয়ে খুব সম্ভবত আরেকটা আছে গুয়াংজো পোর্ট, যেটা এই, আর তারপরে আরও অনেকগুলো পোর্ট আছে, তার সাউথ চায়না সির কাছে যেটা। তো সেখানে না গিয়ে সে চাচ্ছে এখন বাংলাদেশের সাথে, অর্থাৎ মিয়ানমার সে এসে গেছে, মিয়ানমারের সাথে এখনই তার আছে কানেক্টিভিটি, এবং সেখান থেকে সে গ্যাস তেল এটা নিচ্ছে।
তো মিয়ানমার থেকে যদি সে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত আসতে পারে, বিরতি নিতে হবে, বিরতির পরে আসি আবার আপনার কাছে। একটু আমি শেষ করি 30 সেকেন্ডে, যে ধরুন এখন যদি সে চিটাগাং পর্যন্ত আসতে পারে তাহলে তার যে ইকোনমিক বেনিফিটেড হবে সেটা আমরা বুঝতেছি। এখন আমার দেশ আমরা কতটা বেনিফিটেড হব সেটা নিশ্চয়ই এটা একটা লুক্রেটিভ প্রপোজাল নিঃসন্দেহে, কিন্তু এইটার আমি মনে করি যে এইটা যেহেতু একদম ইনিশিয়াল স্টেজে আছে, এটার ইকোনমিক ভায়াবিলিটিটা আমাদেরকে আগে জাজমেন্ট করতে হবে। যদি সেটা সেরকমের হয় অবশ্যই, কারণ এখানে তাইলে ইন্ডাস্ট্রি গ্রো করবে, এখানে মানুষের কর্মসংস্থান হবে, এখানে আরও হচ্ছে গিয়ে আপনার কানেক্টিভিটি যখন বাড়বে তখন ইনভেস্টমেন্ট বাড়বে, অনেক বিষয় থাকবে তখন। তো সেটা নিশ্চয়ই ভালো বিষয় এবং রাষ্ট্রের জন্য, ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য। কিন্তু সেইটা আগে পরীক্ষা নিরীক্ষা কিংবা যাচাই বাছাই করার পরে, নিশ্চয়ই বিরতির পরে আবার আসবো। থ্যাংক ইউ। কথা বলছিলাম জনাব প্রফেসর ফজলুল হালিমের সঙ্গে। আপনার কথা তো শেষ হয়নি। না, হ্যাঁ জি বলেন। জি, যেটা বলতেছিলাম আর কি, যে ধরুন এখন যে প্রস্তাবটা হচ্ছে গিয়ে চায়নার তরফ থেকে ছিল, অর্থাৎ যেটা নিয়ে আমরা বললাম যে সিএমবিইসি, চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর, এইটা যেমন একটা ইস্যু। এর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার এখন যে আমাদের যে কথা ছিল আর কি সফরের আগে, যেটা প্রেস ব্রিফিংয়ে আমাদের ফরেন সেক্রেটারি যেটা বলছিলেন যে চায়না বাংলাদেশ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন পার্টনারশিপ, তো সেটার থেকেও এক ধাপ ম্যাচিউরড বলা যায় এখন যেটা আসছে চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার এরকমের। তো এইটা রাইট। তো এটা বেসিক্যালি আপনার কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার অন ম্যানকাইন্ড, এটা মূলত সি জিনপিং এর একটি কনসেপ্ট, মানে চায়নার প্রেসিডেন্টের। তো এটাতে উনি ওই সব দেশকেই এনরোলমেন্ট দিয়েছেন যাদের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে এটা খুবই পজিটিভ একটি সিগন্যাল, পলিটিক্যাল সিগন্যাল আমরা বলতে পারি। এবং এখানে যে বিষয়গুলো আছে সেগুলোও খুব ইন্টারেস্টিং। অর্থাৎ এখানে প্রথম যেটা আপনার এই ক্লজ, সেটা কিন্তু পলিটিক্যাল মিউচুয়াল ট্রাস্ট। তো বাংলাদেশের সাথে চায়নার পলিটিক্যাল মিউচুয়াল ট্রাস্ট, এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট সেন্টেন্স ইন এ সেন্স যে চায়না কিন্তু যে তাইওয়ানকে নিয়ে, মানে তাইওয়ান যে ট্রেড সেন্টার করার এই যে মিসেস স্টাডিটা হয়েছিল ওটা কেটে গেছে। না, আমার কাছে যেটা মনে হয় যে ধরুন চায়না কিন্তু আসলে পলিটিক্সে কখনো ইন্টারফেয়ার করে না কোনো দেশের, ন্যাচারালি তাদের যে স্টেট নেচার যেটা ফরেন পলিসিতে তারা এটা কখনো করে না। তো কিন্তু তাদের সাথে যে একদমই যাদের এঙ্গেজমেন্ট থাকে। হাউ ডু ইউ এক্সপ্লেইন যে চাইনিজ কমিউনিস্ট পার্টি আর বিএনপির মধ্যে একটা সমঝোতা সই হলো? না, সেটা অন্য, সেটা এদেশে অনেক রাজনৈতিক দলই গেছে, ইভেন এনসিপিও গেছে। পলিটিক্যালি তো হলো। হ্যাঁ, কিন্তু এইটা পার্টি টু পার্টি, নট গভর্নমেন্ট টু পার্টি টু পার্টি ইজ পলিটিক্স। ডেফিনেটলি পলিটিক্স, বাট স্টেট তারা এভাবে মানে ফরেন পলিসি তারা এভাবে রান করে না, আমি সেটা বলছি। তো এরপরে যেটা রাষ্ট্র করে না। হ্যাঁ, এরপরে ধরেন যেটা আছে যে ইকোনমিক কোঅপারেশনের কথা আছে সেখানে, তারপরে হচ্ছে গিয়ে আপনার কানেক্টিভিটির কথা আছে, টেকনোলজি ট্রান্সফারের কথা আছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের পিপল টু পিপল এক্সচেঞ্জ সেটা আছে। এগুলো কিন্তু খুবই আপনার যেমন সিগনিফিক্যান্ট, তেমন হচ্ছে গিয়ে চায়নার মতো বৃহৎ অর্থনীতির দেশ, শক্তিধর দেশ, তার সাথে আপনি ছোট রাষ্ট্র কিংবা মধ্যম সারির দেশ হিসাবে মানে আপনার স্পেস পাওয়া কিংবা এই বাইলেটারাল রিলেশনটা তৈরি করা, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা মুভ। এবং এর পিছনে আমার কাছে যেটা মনে হয় যে এর কারণও রয়েছে হচ্ছে গিয়ে আপনার দীর্ঘদিন যাবৎ কিন্তু বাংলাদেশ ফরেন পলিসিতে আপনার এটা আমাদেরকে বলতেই হবে যে এক ধরনের পজ ছিল অথবা এক ধরনের স্থবিরতা ছিল। অর্থাৎ যখন 24-এর পরে আমরা দেখলাম যে ইন্টারিম যখন আসলো, তখন কিন্তু আমাদের ফরেন পলিসিটা কিন্তু হচ্ছে ইউএসএ সেন্ট্রিক হয়ে গেছিলো, কিংবা আমরা যেটাকে একটু আগে যেটা আমি বলতেছিলাম আপনাকে ব্যান্ডওয়াগনিং, অর্থাৎ একটা পার্টিকুলার কান্ট্রি কেন্দ্রিক হয়ে গেছিল। বাট এখন আমরা কিন্তু বুঝতেছি যে সরকার এটা চাচ্ছে না। সরকার চাচ্ছে যে সকলের সাথে আমাদের সেই সুসম্পর্কই থাকবে, অর্থাৎ আমাদের যে ফরেন পলিসির যে প্রিন্সিপাল সেটা আমরা ধারণ করেই আমরা চায়নার সাথে আমাদের ইকোনমিক পার্টনারশিপ হোক কিংবা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট হোক, বাণিজ্য বিনিয়োগ, অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা থাকবে। আবার ঠিক ইউএসের সাথে আমাদের একটা বিশাল ট্রেড ডিল আছে এবং সেখানে আপনি জানেন যে আমাদের এক্সপোর্টের বিরাট একটা অংশ এবং বাণিজ্য ঘাটতিও কিন্তু বিশাল, যে কারণেই আমেরিকার প্রেসিডেন্ট এতটা ক্ষুব্ধ যে এখানে আপনি জেনে থাকবেন যে 37% হচ্ছে গিয়ে আমাদেরকে বসানোর কথা বলেছেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আসছে ওই জায়গা থেকে। তার মানে এখানে আমাদের একটা বাণিজ্য আছে, তাহলে তার সাথেও আমার একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। ঠিক তেমনি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার ইন্ডিয়ার সাথেও আপনি চাইলেও তাকে উপেক্ষা করতে পারবেন না। সে আপনার নেইবার, আপনার সাথে বিশাল তার বর্ডার শেয়ারিং রয়েছে এবং আপনার সাথে এনার্জি সেক্টরে তার এক্সচেঞ্জ রয়েছে, আপনার ওয়াটার শেয়ারিং তার সাথে রয়েছে, ইভেন আপনার পাওনা রয়েছে। কাজেই এখানেও আপনাকে কনসেন্ট্রেট করতে হবে এবং এদের সাথেও আপনার ওই সম্পর্কটাই মেনটেন করতে হবে। আমার ধারণা যে আমি আপনার প্রশ্ন বুঝাতে পেরেছি। জি, থ্যাংক ইউ জনাব এম শফিউল্লাহ। মানে প্রশ্ন করছিলেন নতুন করে, ওনাকে যে প্রশ্ন করেছিলাম, যদিও
মূল প্রশ্নটা তো উনি এড়িয়ে গেছেন বা ওটা জবাব দিতে চাননি। যদি আপনি ওটা জবাব দিতে চান দেবেন, মানে বিমান কেনা নিয়ে, অথবা উনি যার উপরে বলেছেন অ্যাবাউট কোঅপারেশন, এই চুক্তির কী বলে এই সফরের সাফল্যের দিক যেগুলো দেখেছেন এর উপরে। বাংলাদেশ চীনের সম্পর্ক কিন্তু দেখেন এটা কিন্তু ধারাবাহিকতায় চলছে। জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেটা সূচনা হয়, এরপরে প্রতিষ্ঠার সময়টা ছিল, বেগম খালেদা জিয়ার সময় ছিল, শেখ হাসিনার সময় আরও বেশি মাত্রায় এটা উন্নত হয়েছিল। সুতরাং একটা ইউনিক সিচুয়েশন এখানে, যে চায়নার সাথে বাংলাদেশের প্রতিটি সরকারের সুসম্পর্ক ছিল, এবং তেমনি বাংলাদেশের প্রতিটি পল্লীর পার্টিও চায়নার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। এতে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো প্রকল্প বিলম্বিত হয়নি বা বন্ধ হয়নি। ট্রু। সুতরাং এটা একটা ইউনিকনেস। এবং আমরা আরও দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনৈতিক যে দল পর্যায়ে তারা আমন্ত্রিত হয়েছে, সফর করেছে চায়নাতে। ইভেন জামাত ইসলামকেও তারা দাওয়াত করে নিয়েছে। তার মানে হলো জামাত ইসলামী ইজ এন এমার্জিং পাওয়ার ইন বাংলাদেশ। এবং রাইটলি সো, ইলেকশনে তারা অপোজিশন এসে গেছে। চায়না ওদের সাথেও কিন্তু ওদের দাওয়াত করে নিয়েছে, বোঝার চেষ্টা করেছে তাদের পলিটিক্সটা কী, হোয়াট দেয়ার আপ টু, তাদের ইকোনমিক পলিসি কী, তাদের সামাজিক পলিসি কী, শিক্ষা পলিসিটা কী, রাজনৈতিক ফিলসফিটা কী। কারণ তাদের যখন একটা পার্টি সম্বন্ধে তার এটা সম্যক জ্ঞান হবে, তখন তার সাথে কাজ করা সহজ হবে। এবং সে যদি কোনো সরকার থাকে তো আসলে তাহলে ভালো, এবার অপোজিশন থাকলেও তাকে বোঝা সহজ। শুধু চায়না বাংলাদেশের প্রতিটি পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক রেখেছে। এই জন্যই চায়না যে সফর, দেখেন পার্লামেন্টে এটাকে যখন ধন্যবাদ জ্ঞাপনের বিষয়টা আসছে, তখন কিন্তু অপোজিশনের জামাত ইসলামী নেতারাও কিন্তু সমর্থন দিয়েছে। সুতরাং ইউনিকনেস অফ বাংলাদেশ চায়না রিলেশনশিপ, এই যে সফরটার একটা মূল ব্যাপার এখানে বলার আছে, সেটা হলো দেখেন বিএনপি দীর্ঘ 15-16 বছর ক্ষমতা আসছে, সম্পূর্ণ নতুন নেতৃত্ব, সম্পূর্ণ নতুন প্রধানমন্ত্রী, তিনি 17 বছর ওয়েস্টার্ন কান্ট্রিতে ছিলেন। তিনি ক্ষমতা চায়নার সাথে যে ওরা যে এনকাউন্টার, যে মিটিং উইথ দি সিজন পিএম এবং তাদের যে শি জিনপিং প্রেসিডেন্ট এবং তাদের যে প্রধানমন্ত্রী, এখানে সম্পূর্ণভাবে দেখেন একটা আস্থার ব্যাপারটা এসছে এখানে, তার উপরে সম্পূর্ণভাবে আস্থা রেখেছে। আপনার চীনের যে প্রেসিডেন্টের সাথে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু চায়নার অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন। নর্মালি এটা খুব কমই দেখা যায় চাইনিজদের প্রোটোকলে। তার মানে এই সরকার এই যে নেতৃত্ব দিচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার প্রতি তাদের পূর্ণ আস্থা তারা জ্ঞাপন করেছে, সম্পূর্ণ আস্থা জ্ঞাপন করেছে। এরকম তো আগেও অন্যদের সাথে করেছে, কিন্তু আমি অন্য একটা দিকে আপনাকে এই লেভেলে করেনি। একটা মিটিংয়ে এরা ছিল না, এই হাই লেভেল, মানে এরকম ট্রাস্ট যাদের রেখেছে, ধরেন পাকিস্তান, ফিলিপাইন, পাকিস্তান আলাদা, আমি বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ। এরপর যেটা আসছে যে বাংলাদেশ এখন নতুন সেই জায়গাতে গেল বলে মনে হচ্ছে। এই ভিজিটের পরে বলতে পারছি বাংলাদেশ এখন সেই জায়গায় প্রবেশ করলো, ওইসব দেশ যে জায়গাতে ছিল, এইটা হয়তো বলা যায়। স্ট্যাটাস আফোল্ড হয়েছে, কারণ বললামই তো যে ওইটা নামই চেঞ্জ করছে, আমরা যেটা দিয়েছিলাম সেটা তারা চেঞ্জ করে দিয়েছে। এটা নতুন নেতার সাথে যে বিশ্বাসের সম্পর্ক, জি, সেটাই স্থাপন করা হয়েছে এই আমি এখন আপনাকে একটু অন্য বিষয় জিজ্ঞেস করি। প্রোটোকলে আসছে। আর একটা ব্যাপার এখানে আসছে যে নতুন দুটো এলিমেন্ট এখানে আসছে, অন্য জিনিসটা সবসময় আসছে। এলিমেন্ট হলো 2+2। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং
প্রতিরক্ষা মন্ত্রীর সাথে চায়নার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর নিয়মিত বৈঠক হবে। এটা কারণ আজকে দেখা গেছে পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা এটা কিন্তু আজকাল মোটামুটি এক হয়ে যাচ্ছে। সুতরাং 2+2 যে মিটিংটা হচ্ছে, এটা কিন্তু নতুনত্ব আসছে, এলিমেন্টটা নতুন আসছে দু দেশের মধ্যে। আরেকটা জিনিস যেটা আসছে যে মিয়ানমার, বাংলাদেশ মিয়ানমার চায়নাদের ইকোনমিক করিডোর, সেটাও একটা নতুন প্রস্তাব এবারে এই মিটিংয়ে আসছে, যেটা গতানুগতিক অন্যান্য সব বিষয় ছাড়াও। তো এই দুটো বিষয় আসছে এবং এখন এই দুটো বিষয় এখন সরকার, দুদেশ সরকার নিশ্চয় আলাপ আলোচনা করে ঠিক করবে ভবিষ্যতে কোন পথে এটা যাওয়া যায় আর কি। সেই করিডোর সম্পর্কে বাংলাদেশ তো কোনো সিদ্ধান্ত বলেনি। করিডোর সম্পর্কে বাংলাদেশ তো কিছু এটা তো বিবেচনা করবে, এটা বলতে পারে না, এটা বলতে পারে এই জন্য যে এটা একটা স্টাডি করতে হবে। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনার সামনে তো একটা বাণিজ্য চুক্তি আছে আমেরিকার সঙ্গে, এবং সেই চুক্তির বিভিন্ন শর্তাবলী কী কী আছে সেটা আমরা সবাই জানি। সেই সমঝোতাগুলো হয়েছে এবং চীনের সাথে যেটা হলো সেটা ওই বাণিজ্য চুক্তির পরিপন্থী হয় কিনা, তার সাথে সাংঘর্ষিক হয় কিনা, এবং তার প্রেক্ষিতে এটার অবস্থা কী দাঁড়াতে পারে সামগ্রিক ভূ রাজনীতি মিলে বলছি আমরা। কার সাথে বাণিজ্য চুক্তি? ইউএসের সাথে। ইউএসের সাথে সেটা বলছিলাম যে এটা আপনি হ্যাঁ বলতে পারেন, আপনি আমেরিকার কথা বলতে পারেন, ইন্ডিয়ার কথা বলতে পারেন পানি নিয়ে। কথা হলো যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনার যে অটোনমি, যেটা আমরা এটা শিখতেছি আমি দিন দিন ইন্ডিয়ার থেকে। তারা সবসময় বলে স্ট্র্যাটেজি অটোনমি ইন ফরেন পলিসি। যেমন রাশিয়া যখন 4টা অঞ্চল নিয়ে নিল ইউক্রেনের, তারা রাশিয়াকে কন্ডেম করে নেয়। যখন আমরা জেনোসাইড চলছে ফিলিস্তিনে, তখন তারা এটা কন্ডেম করে নেয়। তারা বলে এটা আমাদের স্ট্র্যাটেজি অটোনমি। আমরা মনে করি এটা সাইড নেওয়া ঠিক হবে না। আমাদের স্বার্থে, আমাদের রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা এটা করব না। এটা আমরা রাশিয়ার থেকে তেল কিনবো, এটা আমাদের জাতীয় স্বার্থ, আমেরিকায় যতই বলুক না কেন। তো এই যে একটা অপশান, তো এখানে বাংলাদেশ সে অপশনটা করেছে। যেমন আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করেছে, এটা ডাজ নট মিন যে আমি অন্য কারোর সাথে চুক্তি আর করতে পারবো না। পারবেন না, না, এটা এমন করতে পারবেন না, না, এমন ক্লজ না যে অন্য কারোর সাথে চুক্তি করতে পারবো না। বলাই হয়েছে যাদের সাথে সম্পর্ক খারাপ আমেরিকার, তাদের সঙ্গে কোনো রকম একরামি না, সেটা পারসেপশন। আপনার সাথে ওনার সম্পর্ক খারাপ, তাই বলে আমি কেন ওনার সাথে সম্পর্ক খারাপ করতে যাবো? আপনার সাথে ওর সম্পর্ক খারাপ কারণ না, আপনি তার সাথে ফ্রেন্ডশিপ করতে যাবেন না, সেটা আমি চাচ্ছি। আমি আমেরিকা, আমি চাই না ওনাকে আমি দেখতে পারি না, ওর সাথে সম্পর্ক খারাপ, ইউর প্রবলেম, তার সাথে যাবেন। ইউ উইল সর্ট আউট উইথ হিম, নট উইথ মি। আপনার হলো কি, আপনার সাথে 100 জন শত্রু থাকতে পারে, তো আমি কেন গায়ে পড়ে আপনার শত্রু করতে যাবো? আমার তো আপনার শত্রুতা নাই। I tend to lose. তো এটা এগুলো আছে না, এগুলো ওই ধরনের নাই, যতটুকু ওই ধরনের না যে কারোর চুক্তি করতে পারবো না। এটা ওই পার্টিকুলার যেসব বিষয়ে আপনার ডিল হয়েছে, যেসব বিষয়ে আপনার এগ্রিমেন্ট হয়েছে, সেটা আপনি ভায়োলেট করে অন্য চুক্তি কেমনে করবেন? না, তার ওই ট্রিটি আপনার থাকলো না। না, সেইটা দেখেন, ইভেন আপনি আর্মামেন্ট কিনতে পারবেন না চীনের থেকে, সেই কথাও তো আছে। সেটা দেখেন, আর্মামেন্ট কিনতে পারবে না, তাহলে বাংলাদেশ কেন কিনছে, কিভাবে কিনছে? তাহলে এতদিন কিনেছে, কিন্তু চুক্তি আবার সেই চুক্তির উপরে তো ধরেন আমেরিকান কোর্টের একটা ইনজাংশন আছে, সেটা অন্য বিষয়। সেটাও কিন্তু আমরা পলিটিক্যাল রিলেশনটা কি দাঁড়াবে, সেটা কিন্তু আমরা অত ডিটেল বাইর হয়নি এখনো, কতটুকু আছে জানি না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমান, উনি তখন ছিলেন আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং তিনি ছিলেন ট্রেডের নেগোসিয়েশন, উনি ছিলেন, উনি পররাষ্ট্রমন্ত্রী। উনি বলেছেন কিছুদিন আগেও যে আমেরিকার সাথে চুক্তির ফলে বাংলাদেশের আপনার ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট বেশি হবে আরও। সুতরাং ওই যে এখন, হ্যাঁ, আপনি একটা প্রশ্ন উঠতে পারেন সেখানে, যে এই যে বাংলাদেশের যে ইনিশিয়েটিভ চায়না, সেখানে এটাকে ইন্ডিয়া এবং আমেরিকার সাথে কীভাবে দেখছে।
ওরা দেখছে ওদের স্বার্থ থেকে, ওদের ইন্টারেস্ট থেকে, আমরা দেখছি বাংলাদেশের স্বার্থ থেকে। সুতরাং এখানে যে যার স্বার্থ প্রোটেক্ট করার চেষ্টা করবে। যে যার, আমি কোনো ব্ল্যাঙ্কেট কোনো কিছু সাইন করে নাই বা আমি করব না, যে যাতে আমি সারা ওয়ার্ল্ডের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, শুধু একটা দেশের উপর ডিপেন্ডেন্ট হব। ওই চুক্তি নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে, আছে, অনেক এটা কথাবার্তা, এটা তাদের অনেক ওয়েবসাইটে ইন্টারপ্রিটেশন দিয়েছে, আছে, আমরা সবাই পড়েছি, অনেক সবাই ইন্টারপ্রিটেশন আছে। জানে, these are open। We don't know the full facts। নাম্বার ওয়ান, এটা আমরা কেউ ফুল ফ্যাক্ট জানি না, এই জন্য এইটার উপর আমি কোনো রকমের ঠিক তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসে যে যে বাংলাদেশের পরে হাউ টু নেভিগেট, যে চায়না যে সাথে আমাদের সম্পর্ক, হাউ নেভিগেট উইথ ইন্ডিয়া, হাউ নেভিগেট উইথ আমেরিকা অর আদার পার্টনার্স। সেখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আজকে যে চুক্তি চায়নার সাথে করছি, বা এটা আমাদের অন্য অন্য যারা পার্টনার আছে তাদের সাথে আমাদের কোথায় সাংঘর্ষিক হবে কি না, হাউ উই মিট ইট, যদি হয় সেটা একটা মেকানিজম থাকবেই। এটা আলটিমেটলি এটা হলো যে কি আমরা দেখব বাংলাদেশ স্বার্থটা কোথায়। এই চুক্তিতে তো ক্ষুদ্র যন্ত্রপাতি থেকে শুরু করে ওয়ারহেড থেকে শুরু করে তারপরে চিকিৎসা সরঞ্জাম বলেন, আইটি প্রোডাক্ট বলেন, সয়াবিন বলেন, জ্বালানি বলেন, পোলট্রি বলেন, আপনার যত ইভেন হচ্ছে মিট, এমন কিছু নাই যেটা এই চুক্তির মধ্যে নাই। এবং এইটা আপনাকে যদি আপনি এটা অ্যাকনলেজ করেন, এই টিটি যদি আপনি এগ্রি করেন, তাহলে তো আপনি অন্য দেশে এইগুলো করেছেন, আপনি তো সই করেছেন। কোর্ট বলেছে বলে আপনি একটু রেসপাইট পান সম্ভবত। সেটা বাংলাদেশের কোর্ট না, সেটা আমেরিকার কোর্ট। আমেরিকার কোর্ট ওইটা হয়তো একটু আপনি স্পেস পান, কিন্তু বাংলাদেশ বলছে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি, এটুকু বলছে যে এটাকে যেহেতু আগের গভর্নমেন্ট করেছে, বর্তমানে আমরা এটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করব, সেটা দেখা যাক। যাই হোক, আমি আপনার কাছে যেটা 17টা যে সমঝোতা স্মারক সই হলো, জি, কীরকম মনে করেন? এগুলোর উপর একটা ধারণা দিতে পারেন কোনগুলো ভালো মনে হচ্ছে, কী কী ইম্পর্টেন্ট আছে, বা কী হওয়া উচিত ছিল আরও যেটা আমার কাছে মনে হয় যে দেখুন আমার কাছে এমনিতে এই এমওইউ যেগুলো কিংবা হচ্ছে গিয়ে আমাদের যেগুলো অ্যাকশন প্ল্যান আছে, এগ্রিমেন্ট আছে, আমি যে আগেই বলছি যে প্রোটোকল আছে একটা, তো যদিও একদম পাবলিকলি আনফোল্ড না, আমরা ওনাদের প্রেস ব্রিফিংয়ে যেটা শুনেছি, আপনি যে নাম্বারটা বলেছেন এগুলোই সব মিলিয়ে। তো এখন এর বাইরে আমার কাছে যেটা মনে হয় যে মানুষের যেটা প্রত্যাশা থাকে, সেটা হচ্ছে গিয়ে বিশেষ করে মালয়েশিয়া ভিজিটে যেটা ছিল, এখানে কিন্তু আমরা জানি যে আমাদের একটা শ্রমবাজার, বিরাট একটা শ্রমবাজার, এবং সেখানে এটা দীর্ঘদিন বন্ধ, 24 সালের পর থেকে বন্ধ রয়েছে। তো মানুষের কিন্তু একটা প্রত্যাশা থাকে স্বাভাবিকভাবেই যে এখানে যদি এটা রিওপেন হয় তখন তারা যেতে পারবে, আমাদের দেশের শ্রমিক। এটা একটা ইস্যু আছে। আর একটা আছে ওখানে যারা বিভিন্ন কারণে আমাদের অভিবাসী যারা অবৈধ হয়ে পড়েছেন, তো তাদের আসলে লিগ্যালাইজ করা, এটা একটা ইস্যু। যদিও দুটোর ব্যাপারেই আপনারা যেটা ব্রিফিংয়ে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে ইতিবাচক তারা করেছেন, মানে ইতিবাচক সাড়া দিয়েছেন, কিন্তু এখন সেটার বিষয়ে কিন্তু আসলে কোনো অ্যাকশন আমরা এখন পর্যন্ত জানি না, বা কবে নাগাদ এটা হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা যেমন বন্ধ ছিল এবং অনেক ঘটনাই ঘটেছে। কেন আমি ইন্টারিমের কথা ওই সময় বলছিলাম আপনাকে, ইউএইতেও কিন্তু বন্ধ রয়েছে। এগুলো কিন্তু আমাদের অনেক বড় শ্রমবাজার, আমাদেরকে এটা বুঝতে হবে যে আপনি মালয়েশিয়া বলেন, আপনার সংযুক্ত আরব আমিরাত বলেন, সৌদি আরাবিয়া বলেন, কুয়েত বলেন, এইসব জায়গায় তো বাংলাদেশের মানুষ, আমরা যাদের নিয়ে গর্ব করি, আমরা আমাদের রেমিটেন্সের গল্প বলি, আমাদের রিজার্ভের কথা বলি, তো এরাই তো তারা। তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে একটা ফোকাসের জায়গা। ধরুন এর বাইরে মালয়েশিয়ার ইস্যুতে যেগুলো আসছে, রোহিঙ্গা ইস্যু, হুইচ ইজ গুড, যে আপনি এখানে তারা আমাদের শুরু থেকেই সাপোর্ট দিচ্ছে মালয়েশিয়া, অবশ্য এটা চীন কিংবা ইন্ডিয়ার মতো নয়, তারা কিন্তু শুরু থেকে, কারণ তাদের দেশেও 2 লক্ষ রোহিঙ্গা রয়েছে, কাজেই তারা এই ব্যথাটা বুঝে। বাংলাদেশ যেটা মানে এই সিচুয়েশনটা বাংলাদেশ যেমন হচ্ছে গিয়ে আপনার সার্ভাইভ করতেছে, ঠিক একইভাবে তারাও করতেছে। তো এটা একটা ইস্যু। আর যেটা হচ্ছে গিয়ে আসিয়ানের সাথে সহযোগিতা কিংবা আমরা এখানে সেক্টরাল বোধহয় আমাদের ডায়ালগ আমাদের পার্টিসিপেট করার ইচ্ছা পোষণ করেছি আমরা, এবং তারা এটাকে ইতিবাচকভাবে দেখেছে, এগুলোই আছে। এবং মালয়েশিয়া আমার কাছে যেটা মনে হয়, সাধারণ মানুষ, এর বাইরে অনেক কথা আসছে, সেগুলো আমার কাছে মনে হয় না যে এখন প্রাসঙ্গিক। যেমন ধরুন আমরা শুনলাম যে হালাল ইকোনমির কথা, তো এখন আপনার দেশের যে ইকোনমি, সেই ইকোনমি এবং আপনার যে অ্যাগ্রো বেসড ইকোনমি, এখানে তো হালাল বলে কিছু নাই।
আপনি মালয়েশিয়ার যে হালাল ইকোনমি সেটা তো একটা স্ট্যান্ডার্ড জায়গা এবং সেটা গ্লোবালি রিপ্রেজেন্ট করে এবং এটা তারা ব্র্যান্ডিং করতে পেরেছে। কিন্তু আমার তো সেই এগ্রিকালচারাল ইকোনমি সেরকমের না। আমার তো সকাল থেকে আপনি ঘুমানোর আগ পর্যন্ত যা খাচ্ছেন সবই তো বিষ। এখানে হালাল বলে তো কিছু নেই, কারণ আমি যা প্রডিউস করতেছি, যে প্রোডাকশন যাচ্ছে বাজারে, কৃষক থেকে শুরু করে মানে উৎপাদন থেকে শুরু করে বাজার ব্যবস্থা পড়া পর্যন্ত সব জায়গায় হচ্ছে অনিয়ম, সব জায়গায় হচ্ছে করাপশন। যে কারণে আমার কাছে মনে হয় যে এগুলো বরং মালয়েশিয়ার ক্ষেত্রে পার্টিকুলার এজেন্ডা যেগুলো ছিল আমি মনে করি যে এটা ঠিক আছে, এর বাইরে দরকারও নেই। কিন্তু চীনের ব্যাপারে যেটা হয়েছে যে চীনে অনেক কথা এসেছে, কিন্তু চীনে আমার কাছে মনে হয় এখন যেগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত এই সময় এসে, সেগুলো ধরেন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথা বলতে পারি, আমি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলতে পারি, আমরা এই বিষয়গুলো যেগুলো হচ্ছে গিয়ে একদমই আমরা বলতে পারি যে 5th জেনারেশন কিংবা হচ্ছে গিয়ে এই শতাব্দীর সর্বশেষ যে ইনোভেশনগুলো। ইভেন আপনি জেনে থাকবেন যে চীনে এমনও হসপিটাল রয়েছে যে হসপিটালে কোনো ডক্টর নেই, কোনো আর নার্স নেই, কোনো আপনার অ্যাটেন্ডেন্ট নেই, কেউ নেই, রোবট চালিত হচ্ছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা হসপিটাল চালাচ্ছে। হসপিটাল থেকে যে ডক্টর এটা অপারেট করতেছেন তার বাসা হয়তো 400 কিলোমিটার দূরে। তো এই বিষয়গুলো এখন মানুষ ওই দিকে যাচ্ছে। বাংলাদেশেও কিন্তু এখন আমরা দেখি যে স্টুডেন্টরা এআই ইউজ করতেছে, চ্যাট জিপিটি ইউজ করতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং কোনো কোনো ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে চায়না কিন্তু টেকনোলজিক্যালি অ্যাডভান্স। কাজেই আমার মনে হয় যে এই জায়গাটায় হয়তো সরকারের ফোকাস করার সুযোগ ছিল। তবে সংকটটা হয়েছে কি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ফরেন পলিসিতে এক ধরনের একটা মানে দীর্ঘ সময়ব্যাপী একটা শীতনিদ্রা গেছে, অর্থাৎ প্রায় 2 বছরের হতে চললো। অর্থাৎ এই সরকার যারা নতুন এসেছে তারা তো মাত্র কয়েকদিন বা কয়েক মাস, কিন্তু এর আগে কিন্তু একটা দীর্ঘ সময় অর্থাৎ ইন্টারিম ছিল। সেই সময় কিন্তু আপনি সম্পর্কটা ভালো তো বা ডেভেলপমেন্ট তো হয়ই নাই, বরং অনেক ভালো ভালো সম্পর্ককে আপনি খারাপ করেছেন, নষ্ট করেছেন, যেটার কারণে বর্তমান সরকারকে কিন্তু এই চ্যালেঞ্জগুলো নিতে হচ্ছে। এবং আপনি যেমন আমরা যেমন প্রেস করার সময় বলছি, সবাই এটার প্রশংসা করেছেন যে মালয়েশিয়াতে ভিজিটের পরে আনোয়ার ইব্রাহিম তার সোশ্যাল মিডিয়া কিংবা মালয়েশিয়ান গভর্নমেন্ট সেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার যে পুরো সফরটা সেটাকে তারা হচ্ছে এটা এক ধরনের, আমি জানি না আপনি জানেন কি, স্ট্রিমের জন্য সোশ্যাল মিডিয়ায় তারা একটা গান যুক্ত করেছেন হাবিব ওয়াহিদের, হ্যাঁ, তারপরে হচ্ছে কি সেটাকে ফ্লারিশ করেছেন এবং এটা মানুষ প্রেস করতেছে। ঠিক তেমনি আমার কাছে মনে হয় এর উল্টো যে চিত্রটা সেটা হচ্ছে এরকমের, আপনার মনে থাকার কথা যে সলিল চৌধুরী খুব বিখ্যাত গীতিকার এবং সুরকার, এবং হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আছে যে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশেহারা। তো বাংলাদেশ তো আসলে গত 1.5 বছর দিশেহারা ছিল তার ফরেন পলিসিতে। এটা আমাকে কত 1.5 বছর? হ্যাঁ, 1.5 বছর বলতে আমি বলতেছি ইন্টারিমের সময়, কারণ তার তো কোনো অ্যাক্টিভিটি ছিল না, সে সকলের সাথে সুসম্পর্ক তো নয়ই, বরং সে সম্পর্ক যেটা ছিল আপনি তো সেটাও নষ্ট করেছেন, আপনি তো সেটা খারাপ করেছেন। তো এইটা তো এখন এই সরকারকে রিপেয়ার করতে হচ্ছে, যে কারণে আমার মনে হয়েছে যে ধরুন মালয়েশিয়া দিয়ে এটা কি 1.5 বছরের কথা বলছেন নাকি গত 15 বছর যখন না, গত 15 বছরের কথা আমি বলবো না, 11 নিয়েই বলবো না, কারণ তারা যখন যারা ক্ষমতায় ছিলেন তারা তো আপনার কারোর সাথে এই বৈরী সম্পর্ক করে নাই, অনেকের সাথে ভালো সম্পর্ক করেছে, যেটা যেমন ধরেন চীন আর এখন ইন্ডিয়া নিয়ে কথা হচ্ছে। কথা আবার সংক্ষেপ করতে হবে কারণ না না সবাই করে না না, যাচ্ছে। কিন্তু এটা বলতে দিতে হবে আমাকে, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে চীনের সাথে এখন ধরেন সম্পর্ক আমি ভালো করছি, তো আগে যারা ছিল 15 বছর তাদেরও তো সম্পর্ক ভালো ছিল, হিউজ ডেভেলপমেন্ট হয়েছে এখানে, তাদের আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন কি পরিমাণ ইনভেস্টমেন্ট তারা এনেছে, আবার তারা ইন্ডিয়ার সাথেও ভালো সম্পর্ক রেখেছে। এটাই তো হচ্ছে ফরেন পলিসি, আপনি কতটা ক্যারিসমেটিক, তো সেটা তো তারা করেছে। আপনি সব কিছুতে তো তার সমালোচনা করলে হবে না, তাদের সমালোচনা আমরা যেসব জায়গায় করার সেসব জায়গায় করব। পুরো ফরেন পলিসি আপনি যেটা বললেন এক দেশদর্শী, একটা দেশকে বেস করে, হ্যাঁ সেটা তো স্বীকার করছি, আমরা স্বীকার করছি, কিন্তু আমি বলছি যে সেটা করতে গিয়ে অন্যদের সাথে তো খারাপ সম্পর্ক করেনি, এবং বর্তমান সরকারও আমরা ধারণা করি যে সেটা করবে না, সাথে করেছে, হ্যাঁ সেটা করবে না, সাথে করেছে এমনি এটা আমরা গেস করি, এটা আমাদের অ্যাজাম্পশন, এটা আমাদের প্রফেসি, কিন্তু আমরা এর কোনো এভিডেন্স নেই। বাট আপনি যেটা বলছেন আমার সময় নেই বলে একটা খুব মানে এটাই হয় টক শোটা শেষের দিকে খুব ইন্টারেস্টিং একটা বিতর্ক উঠে যায়, এটা সময় থাকে না। জি না, এখন যেটা হয়েছে কিছু প্রশ্ন আপনারা উঠিয়েছেন যে আমেরিকার সাথে চুক্তি, ভারতের সম্পর্ক, হ্যাঁ এটা একটু দিনের শেষে এটা দেখতে হবে যে এই সরকার যদিও একটা ইনিশিয়েটিভ নিয়েছে নতুনভাবে কাজ করা, এটা কতটুকু তার সফল হবে, কতটুকু এই দেশের ব্যুরোক্রেসি রেডি, ব্যুরোক্রেসি কতটুকু প্রস্তুত সব কাজ করার জন্য, তারপরে পলিটিক্যাল উইল কতটুকু থাকবে, এটা একটা সত্যি হচ্ছে। আরেকটা হচ্ছে যে আপনার যে ইন্টারন্যাশনাল পলিটিক্স, যেটা
যে যেখানে আমাদের মোটা মোটা দাগে দুটো দেশ আমাদের সাথে এই ব্যাপারে আমরা জড়িত, একটা ভারত, একটা হলো আপনার আমেরিকা। এখানে আমাদের কোনো কাজ করতে গেলে এখন ক্ল্যাশ হবে, ইন্টার উইথ ইন্ডিয়া আর ক্ল্যাশ অফ ইন্টার উইথ ইউএসএ। সেটা আমরা হাউ উই আর গোইং টু ম্যানেজ ইট, হাউ উই আর গোইং টু ম্যানুভার ইট, এটাও একটা আমাদের পয়েন্ট অফ আসছে। এর মধ্যে আরেকটা জিনিস যেটা আসছে, যেটা আমি বলবো, সেটা হলো বাংলাদেশ এখন নতুন একটা ভারসাম্যের দিকে যাচ্ছে, চেষ্টা করছে। তবে এটা ভারসাম্য তো আমরা খুঁজে বেড়াচ্ছি কীভাবে করা যায়, ব্যালেন্সিং রিলেশন উইথ অল দি কান্ট্রিজ। তো বাস্তবতা যেটা, এটা একটা ভৌগোলিক একটা বাস্তবতা আছে, একটা ঐতিহাসিক বাস্তবতা আছে। সেটা হলো ভারতের সাথে সম্পর্ক, সেটাকে আবার আমাদের পুনর্বিন্যাস করতে হবে। আমার হাতে 2 মিনিট সময় আছে, আপনার কাছে লাস্ট এটা কোয়েশ্চেন। পুনর্বিন্যাস করতে হবে, এই জন্য করতে হবে যে এতে মানে ঐতিহাসিক কারণে যাচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড আছে, আমি ওরকে একটা প্রশ্ন করে শেষ করে দিতে চাই। হ্যাঁ, সুতরাং এটাকে পুনর্বিন্যাস করতে হবে বলি। আমি এটাই বলতে চাই যে আমরা তো ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর সাথে, ভারতের সাথে আমাদের সম্পর্ক পুনর্বিন্যাস করতে হবে, ভারতকেও করতে হবে, বাংলাদেশকে করতে হবে, দুই পক্ষ মিলিয়ে এটাকে পুনর্বিন্যাস করতে হবে। চীনের সাথে সখ্যতা আমাদের দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, নাকি আবার রিড ট্র্যাপে পড়ে যাব? 1 মিনিটের মধ্যে না, এটা আমি পজিটিভলি দেখি। কারণ হচ্ছে কি, আমার মনে হয় না যে মানে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, এটা আমি মনে করি না। কারণ হচ্ছে বাংলাদেশের আগে, অর্থাৎ বাংলাদেশের সিন্স 1971 থেকে বলতে পারি, এরপরে যখন আমরা চায়নামুখী হয়েছি কিংবা চায়না সেন্ট্রিক আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে, আমি চায়না সেন্ট্রিক বলছি না, সরি, মানে চায়নাকে যখন আমরা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গ্রহণ করেছি এবং তাদের যে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, এখানে যতগুলো কাজ এখানে হয়েছে যেসব সেক্টরে, সেই সব জায়গায়, এবং বাংলাদেশের কিন্তু একটা সুনাম আছে। বাংলাদেশ কিন্তু আপনার ডেট ফেইল এরকম কোনো ঘটনা নেই। কাজেই আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ কোনো ঋণের ট্রাপে চায়নার পা দিবে, এমনটা আমি মনে করি না। থ্যাংক ইউ। দর্শক, শেষ করবো আমাদের আজকের অনুষ্ঠান। এই এতক্ষণ ধরে যে আলোচনা হলো, তাতে বুঝতে পারছেন আমরা আন্তর্জাতিক রাজনীতি বা ভূ রাজনীতির সম্ভবত একটা নতুন পর্যায়ের মধ্যে ঢুকছি। নিজেদের মতো দাঁড়াবার চেষ্টা করছি, নিজেদের চোখে দেখবার চেষ্টা করছি, এবং সেই চোখে আলো খোঁজার চেষ্টা করছি। আমরা আশা করি সেটা পারবো। এই 2 জন বিদগ্ধ মানুষ এটাই মনে করছেন যে যা হচ্ছে সেটা কোনো ইতিবাচক দিকেই নিতে পারে, এবং সেই লক্ষ্যে বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে মালয়েশিয়া চীন সফরের মধ্যে, সেটার দিকে একটা ইতিবাচক ইঙ্গিত আছে। আমরা সাফল্য কামনা করি। আমরা চাই বাংলাদেশের মতো হোক। আমরা যেরকম বলি, আমেরিকানরা যেমন বলে আমেরিকা ফার্স্ট, আমরাও বলি বাংলাদেশ ফার্স্ট। আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সবাই বলেন, সবাই মিলে এখন এটাই আমাদের লক্ষ্য, বাংলাদেশ তার নির্দিষ্ট গন্তব্যে যাতে পৌঁছাতে পারে তার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।